আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমরা এমন একটা গল্প বলবো কিংবা এমন একটা সত্যি গল্প বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভারতের ম্যাপটা একবার ভালো করে দেখুন তো। আমার সহকর্মীদের বলবো যে ম্যাপটা আনতে। ভারতের ম্যাপটা একবার ভালো করে দেখুন। উত্তর পূর্ব ভারতের সাথে আমাদের মূল ভূখণ্ডের যোগসূত্র মাত্র ওইটুখানি জায়গা, 22 কিলোমিটারের ওইটুখানি জায়গা, যাকে আমরা সবাই চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর বলে চিনি। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই পথটা ছিল ভারতের সব থেকে বড় দুর্বলতা। কিন্তু জানেন কি, 2024-25 সালে এই ছবিটা পাল্টে গেছে। আজ যেটা ভারতের সব থেকে বড় দুর্বলতা বলে ভাবছেন, সেটাই এখন প্রতিবেশী দেশগুলোর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশের। ভারতের মূল ভূখণ্ডের সাথে আমাদের উত্তর পূর্ব রাজ্যের সংযোগ রক্ষা করে এই এক চিলতে জমি, যেখানে বসবাস প্রায় 4 কোটিরও বেশি মানুষের। এতদিন আমরা এই করিডোরটাকে শুধু বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু এখন ভারত এই ডিফেন্সিভ মানসিকতা ঝেড়ে ফেলে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আমরা এখন অন্যদের গলা টিপে ধরার ক্ষমতা রাখি। দাঁড়া, কেন বলছি এই কথা বলুন তো? বলছি কারণ বিগত কয়েকদিন ধরে অনেক কথা শুনছি। বাংলাদেশের জামাতিরা বলছে তারা 7 সিস্টার্স নিয়ে নেবে, তারা শিলিগুড়ি করিডোর নিয়ে নেবে, তারা নাকি প্রচুর কাণ্ড করবে। আরে বাবা, আপন প্রাণ বাঁচা, আসলে সরি ভুল হলো, চাচা, আপন প্রাণ বাঁচা। ভারতের এই চিকেন স্নেক, এই শিলিগুড়ি করিডোর এই মুহূর্তে বাংলাদেশের কফিন। কেন বলছি জানেন? সবার আগে আপনাদের একজনের মন্তব্য শোনাব। এই ভদ্রলোকের নাম জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, চিফ অফ আর্মি স্টাফ, ভারতের সেনা প্রধান। কি বলছে শুনুন, দেখো। तो ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में, भूगोल में रहना है कि नहीं रहना। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। जैसे आपको पता है टेररिस्ट टारगेट, तो 9 टारगेट हम लोगों ने नियुक्त किए थे और इस टारगेट में ये हमने यकीन किया था कि इसमें कोई इनोसेंट नहीं खत्म होना चाहिए और कोई मिलिट्री टारगेट को भी हम नहीं उस टाइम डिस्ट्रॉय करना चाहते थे। हम टेररिस्ट टारगेट को डिस्ट्रॉय करना चाहते थे, टेररिस्ट टारगेट में जो ट्रेनिंग देते उनको डिस्ट्रॉय करना चाहते थे और जो उनको इंडोक्ट्रिनेशन करते थे या उनको तरबियत देते थे, जिनको हम बोलते हैं कि उनके आका, उनको डिस्ट्रॉय करना चाहते थे। और यही चीज हमने उन टारगेट में की। চাল উল্টে গেছে বন্ধুগণ। ভারতের শিলিগুড়ির যদি চিকেন স্নেক থাকে, তবে বাংলাদেশেরও কিন্তু দুটো চিকেন স্নেক আছে, যা এখন ভারতের একেবারে হাতের মুঠোয়। শিলিগুড়ি করিডোর দৈর্ঘ্যে প্রায় 170 থেকে 200 কিলোমিটার, যার উত্তর দিকে রয়েছে নেপাল আর ভুটান, আর দক্ষিণে বাংলাদেশ। এর একদিকে রয়েছে তিব্বতের চুম্বি ভ্যালি, যেখানে চীনের লাল ফৌজের আনাগোনা। আগে ভাবা হতো চীন যদি একবার এই করিডোর আটকে দেয়, তবে ভারতের হাত থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই 20 কিলোমিটার চওড়া রাস্তা কি সত্যি আমাদের উত্তর পূর্বকে আলাদা করে দিতে পারে, নাকি ভারত সেখানে এমন এক লৌহ বর্ম তৈরি করেছে যা ভেদ করা এই মুহূর্তে অসম্ভব? 2023 সালের আগে পর্যন্ত ভারতের ভঙ্গি ছিল শুধুমাত্র রক্ষণাত্মক, ডিফেন্সিভ। আমরা ভাবতাম করিডোরটা কোনো মতে রক্ষা পেলেই হলো, কিন্তু 2024-25 সালে নয়া প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন সব হিসেব নিশেষ বদলে দিয়েছে। ভারত এখন আর এই জায়গাটাকে শুধু দুর্বলতা হিসেবে দেখছে না, বরং এটাকে ফোর্টিফাইড চোক পয়েন্ট বা দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। কিন্তু এই সুরক্ষা কি শুধু সীমান্তে কাঁটাতার দিয়ে? না, একেবারে না। ভারত এখন এখানে তৈরি করেছে অগ্নিবলয়। আপনি কি জানেন বিহার আর আসামে তৈরি হওয়া নতুন সেনা গ্যারিসনগুলোর আসল লক্ষ্য কি? শুনলে অবাক হবেন। ভারত এখন এই করিডোর ঘিরে একটা 3 স্তরীয় কিংবা 3 স্টেট সামরিক সুরক্ষা বলয় তৈরি করেছে। অসমে ধুবড়ি, বিহারে কিশনগঞ্জ আর ছাপরা, এই 3টে জায়গায় নতুন আর্মি স্টেশন আর গ্যারিজন তৈরি করা হয়েছে। ধুবড়ি থেকে উত্তর পশ্চিম দিক আর নেপাল ভুটান সীমান্তের দিকে কড়া নজর রাখা হচ্ছে, আর কিশনগঞ্জ থেকে রক্ষা করা হচ্ছে রেল আর সড়ক পথ। 2024 সাল থেকে এই গ্যারিসনগুলো পুরোদমে কাজ শুরু করেছে। শুধু কি কামান আর বন্দুক? না,
এর সাথে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুও এখন ভারতের নজর থেকে বাঁচতে পারবে না। কিভাবে? 2024 সালের সেপ্টেম্বর মাসে বিএসআই কিংবা বিএসএফ এক অবিশ্বাস্য এআই এনেবলড ডিজিটাল ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের ব্যবস্থা চালু করেছে। 24 ঘন্টা ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। সিসমিক সেন্সর বসানো হয়েছে যা মাটির তলার সামান্যতম কম্পনও ধরে ফেলবে। তার সাথে আছে ব্রাহ্মস মিসাইল আর S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যা যে কোনো আকাশপথের হামলাকে উড়ি মেরে উড়িয়ে দিতে সক্ষম। ভারত তো নিজের ঘর গুছিয়ে নিল, কিন্তু এবার আসল ধামাকা। বাংলাদেশের রংপুর ডিভিশনের কথা কি এখনো ভাবছেন কিংবা কখনো ভেবেছেন? ওটাও তো, অর্থাৎ এই রংপুর ডিভিশনও তো ভারতেরই একটা পার্ট। ওটাও একটা চিকেন নেক, যা 320 ডিগ্রি ভারতের সীমানা দিয়ে ঘেরা। রংপুর ডিভিশন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ জানেন? ওটা ওদের ধানের ভান্ডার, বাংলাদেশের শস্য ভান্ডার। কিন্তু ম্যাপটা দেখুন একবার। ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় আর আসাম, এই অঞ্চলটাকে প্রায় 3.5 দিক দিয়ে ঘিরে রেখেছে। দেখুন, রংপুরের জায়গাটাকে ভারত পুরো ঘিরে রেখেছে। ভারত চাইলে মাত্র 12 থেকে 36 ঘন্টার মধ্যে এই অঞ্চলটাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে। ভারতের হাতে এখন এমন ক্ষমতা আছে যে তারা চাইলে এই রংপুর ডিভিশনকে একটা দর কষাকষির গুটি হিসেবে ব্যবহার করতে পারে। ভাবছেন ফাঁকা হাওয়া দিচ্ছি? বাংলাদেশের জামাতিরা যারা আমার শো রোজ রেগুলার দেখেন এবং মিমস কেটে ভাইরাল করেন, ভাবছেন ভারত ফাঁকা বুলি দিচ্ছে। সাহেব না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শুনবেন তিনি কি বলছেন? শুনুন তাহলে। আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালৈ পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকোঁ যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকীতো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়াৰ কথা নাই। ইটস এ স্মল কান্ট্রি আৰু ভারতের লগত তার তুলনা। রংপুর তাহলে বুঝতেই পাচ্ছেন বাংলাদেশের উইক স্পট। কিন্তু রংপুরের থেকেও বড় ভয় লুকিয়ে আছে বাংলাদেশের দক্ষিণে। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। জানেন কি, এই বন্দরটাও ভারতের হাতের কবজায় আসতে পারে মাত্র কয়েক ঘন্টায়। বাংলাদেশের 80% ব্যবসা হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। কিন্তু এই চট্টগ্রামও একটা সরু 20 থেকে 28 কিলোমিটার করিডোর দিয়ে বাংলাদেশের বাকি অংশের সাথে যুক্ত। ভারতের মিজোরাম, মণিপুর আর আসাম এই অঞ্চলটাকে ঘিরে রেখেছে। ভারত যদি একবার এই বন্দরটা ব্লক করে দেয়, তবে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের অর্থনীতি শেষ, খতম, ভেঙে পড়বে। ভাবছেন চীন বা পাকিস্তান কি চুপ করে বসে থাকবে? তারা কি পারবে তাদের বন্ধুকে বাঁচাতে? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। পাকিস্তানের কথা তো ছেড়েই দিন, তারা ভৌগোলিকভাবে 1500 কিলোমিটার দূরে। তাদের বায়ুসেনা বা নৌসেনার পক্ষে বাংলাদেশে এসে সাহায্য করা প্রায় অসম্ভব। আর চীন, তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিনিয়োগগুলো যুদ্ধের সময় ভারতের এই নতুন স্ট্র্যাটেজির কাছে বড়ই নড়বড়ে হয়ে পড়বে। চীনের নজরদারি থাকলেও সরাসরি যুদ্ধে জড়ানো তাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তারা জড়াবেও না। এবার কল্পনা করুন তো, যদি সত্যি কোনোদিন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, যদি ভারত এই সোয়ার্ড অফ ডেমোক্রেটস বা মাথার ওপর ঝোলানো তরোয়ালটা সত্যি নামিয়ে আনে, বাংলাদেশের ভবিষ্যৎ কি তখন ভারতের মর্জির ওপর নির্ভর করবে? যারা বাংলাদেশ থেকে আমাদের জামাতিরা দেখছেন, বাংলাদেশের জামাতি জেহাদিরা দেখছেন, চান্স পেলেই বাংলাদেশের যে জামাতি যে জেহাদিরা পাকিস্তান জিন্দাবাদ বলেন ভারত নাকি ফাঁকা আওয়াজ দেয়। ছোট্ট নমুনা দেখাচ্ছি, দুজনের বক্তব্য শোনাবো, ভারতের সেনাপ্রধান এবং আসামের মুখ্যমন্ত্রী।
तो ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। कि आपको पता है टेररिस्ट टारगेट तो 9 टारगेट हम लोगों ने नियुक्त किए थे और इस टारगेट में ये हमने यकीन किया था कि इसमें कोई इनोसेंट नहीं खत्म होना चाहिए और कोई मिलिट्री टारगेट को भी हम नहीं उस टाइम डिस्ट्रॉय करना चाहते थे। हम टेररिस्ट टारगेट को डिस्ट्रॉय करना चाहते थे, टेररिस्ट टारगेट में जो ट्रेनिंग देते उनको डिस्ट्रॉय करना चाहते थे और जो उनको इंडोक्ट्रिनेशन करते थे या उनको तरबियत देते थे जिनको हम बोलते हैं कि उनके आका, उनको डिस्ट्रॉय करना चाहते थे और यही चीज हमने उन टारगेट में की। আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে, গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকোঁ যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে, বাকীতো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে, গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়াৰ কথা নাই। ইটস এ স্মল কান্ট্রি আৰু ভারতের লগত তার তুলনা না। তাহলে বুঝতে পারছেন কত বড় সমস্যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য। ফাঁকা আওয়াজ আমরা দিচ্ছি না, আমাদের জেনারেলস, আমাদের মিনিস্টার্স, তারা কিন্তু এই কথাটা বারবার বাংলাদেশের সেই জঙ্গি জেহাদিদের মনে করিয়ে দিচ্ছে যে আপনারা যতই বলুন লম্ফ ঝম্ফ কিচ্ছু দাঁড়াবে না, কারণ ভারত বদ্ধপরিকর। শিলিগুড়ি করিডোর আর ভারতের উইক পয়েন্ট নয়, এটা আমাদের স্ট্রং পয়েন্ট। কেন, সে উত্তর দেব একটু পরে। কিন্তু তার আগে জেনে নিন আপনাদের যে রংপুর এবং চট্টগ্রামের চিকেন স্নেক আছে, সেই দুটি চিকেন স্নেক তো বাবা এখনও সুরক্ষিত নয়। রংপুর ধরলে ধানের ভাণ্ডার শেষ বাংলাদেশের, না খেতে পেয়ে মরবে। আর চট্টগ্রাম ধরলে বন্দর, ট্রেডিং পোর্ট শেষ, অর্থনীতি ধসে যাবে। এই ছোট্ট দেশ বাংলাদেশ, যাকে আমরা লিবারেট করেছিলাম, যাকে আমরা যুদ্ধে সহায়তা করেছিলাম, মুক্ত করেছিলাম পাকিস্তানের অগ্রাসন থেকে, সেই বাংলাদেশ আজ যখন ঘুরে ভারতকে গালাগালি করে, ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে, আমাদের 7 সিস্টার্সকে অ্যাট্যাক করার কথা বলে, ভারতীয়দের গালাগালি করে, টেররিস্ট বলে, তখন আপনার কি মনে হয় ভারত চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আপনারা জেহাদ ঘোষণা করবেন ভারতের বিরুদ্ধে আর ভারত চুপ করে দেখবে? আপনারা শিলিগুড়ি করিডোর দেখছেন, আমরা রংপুর দেখব, আমরা চট্টগ্রাম দেখব। আপনারা 7 সিস্টার্স দেখছেন, আমরা গোটা বাংলাদেশ দেখব। 10 ঘন্টায় ভারতীয় সেনা আপনাদের খেল খতম করতে পারে। করি না, কারণ ये इंडियन आर्मी है, ये दुश्मनी में भी शराफत रखते हैं। উত্তর পূর্ব থেকে 1.5 থেকে 2 লক্ষ সেনা উত্তর পূর্বে কেন মোতায়েন করেছে এবং কেন বারবার আমরা বলি 10 ঘন্টায় বাংলাদেশের খেল খতম করতে আমরা পারি। এখন উত্তর পূর্বেই প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ সেনা মোতায়েন করেছে। সাথে আছে সুখয় 30 MK1, এই জেটের 2 থেকে 3টি স্কোয়াড্রন। তুলনায় বাংলাদেশের বায়ুসেনা অনেকটাই পিছনে, অনেক পেছনে। ভারতের নজরদারি এখন এতটাই নিখুঁত যে বিএসএফ এর নতুন এআই সিস্টেম এখন অনুপ্রবেশ বা চোরাচালানের গতিবিধিও আগে থেকে অনুমান করতে পারে। 95% সাফল্যের সম্ভাবনা। ভারতের সেনাকর্তাদের কাছে এই রংপুর দখল বা চট্টগ্রাম অবরোধ করা জলভাত। কিন্তু ভারত কি সত্যি এলাকা দখল করতে চায়? না, অন্য দেশের সার্বভৌমত্ব খণ্ডন করা আমাদের কাজ নয়। আমরা কোনো দিন অন্য দেশের দিকে চোখ তুলে তাকাইনি। ভারতের আসল উদ্দেশ্য এলাকা দখল নয়, বরং কোয়ার্সিভ ডিপ্লোম্যাসি বা শক্তিশালী কূটনীতি। ভারত চায় শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে আর চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ঘটাতে। ভারত দেখিয়ে দিয়েছে যে তারা দয়া চাইছে না। আমরা জানি আমরা নিজেদের শক্তিতে অধিকারে আদায় করে নিতে জানি এবং করতে জানি। ভারতের এই নতুন চেহারা দেখে সারা বিশ্ব এখন থমকে দাঁড়িয়েছে।
এক সময়ের দুর্বল ভারত এখন দক্ষিণ এশিয়ার আনডিসপিউটেড রিজিওনাল পাওয়ার। কিন্তু এই শক্তির শেষ কোথায়, এই শক্তির শেষ কথাটা কি? বন্ধুগণ, ভারতের শিলিগুড়ি করিডোর এখন আর ভারতের চিকেন স্নেক নয়, বরং ওটা এখন ভারতের আয়রন নেক। ভারত প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটা ভৌগোলিক দুর্বলতাকে বিশ্বের অন্যতম শক্তিশালী পয়েন্টে রূপান্তর করা সম্ভব। 2025 সালের ভারত আর পিছিয়ে থাকার ভারত নয়, পিছিয়ে থাকার দেশ নয়। বাংলাদেশের ভৌগোলিক সীমাবদ্ধতা আর ভারতের অভাবনীয় সামরিক উত্থান দক্ষিণ এশিয়ার রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছে। ভারতের এই বিজয় কথা আমাদের মনে করিয়ে দেয়, শক্তিমানকে পৃথিবী সম্মান করে, যে শক্তিশালী সেই সম্মানিত। আর আজ ভারত শুধু শক্তিশালী নয়, ভারত আজ অপরাজেয়। ভারতের শিলিগুড়ি করিডোর আগে ছিল একটা সরু কাঁচের দরজার মতো, যা ভাঙা সহজ ছিল। কিন্তু এখন ভারত সেই দরজার বাইরে একটা লোহার গেট বসিয়েছে, গেটের ওপর সিসিটিভি আর লেজার গান লাগিয়ে দিয়েছে, আর প্রতিবেশী দেশের চাবিকাঠিটাও নিজের পকেটে পুরে নিয়েছে। অর্থাৎ এখন সেই দরজা দিয়ে কেউ ঢুকতে তো পারবেই না, বরং ঘরের ভেতরে, মানে প্রতিবেশী দেশ ঘরের ভেতরে কে কি করছে তা ভারত পরিষ্কার দেখতে পাচ্ছে। বুঝতে পারছেন? রংপুর এবং চট্টগ্রাম, আবারও বলছি, রংপুর এবং চট্টগ্রাম। আপনারা শিলিগুড়ির দিকে তাকিয়েছিলেন প্রিয় বাংলাদেশির জেহাদি ভাইয়েরা। আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, কিন্তু সেই চিকেন স্নেক এই মুহূর্তে আমাদের আয়রন নেক। ওখান থেকে আমরা টার্গেট করছি বাংলাদেশের সমস্ত ভ্যালিড পয়েন্টস। এবং আপনাদের রংপুর এবং চট্টগ্রাম আমাদের হাতের মুঠোয়। আমরা যাকে চিকেন স্নেক বলতাম সেটা এখন আয়রন স্নেক হয়ে গেছে। আর আপনারা যে দুটো ভূখণ্ডের দিকে কোনোদিন দেখেননি, এই চট্টগ্রাম আর রংপুর, সেটা এখন আমাদের স্ট্রং পয়েন্ট হয়ে গেছে। কারণ যে কোনো মুহূর্তে রংপুর দখল করলে আপনাদের ধানের গোলা, আপনাদের শস্য ভাণ্ডার রীতিমতো শেষ হয়ে যাবে। আর যদি চট্টগ্রাম আমরা ধরে ফেলি, ইউনুস সাহেব, যদি চট্টগ্রাম আমরা ধরে ফেলি, আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেড, অর্থনীতি সব নিমেষে স্পুফ, ভ্যানিশ, গিলিগিলি ফু। ভারত এই ম্যাজিকটা করতে পারে। আপনি ভাবছেন পাকিস্তান আসবে, কোন পথে আসবে? 1,500 কিলোমিটার দূরে। ভারতের আকাশসীমার উপর তো উঠতে পারবে না, S-400 গান ডাউন করবে। ভারতের নৌসেনা বিশাখাপট্টনমের কাছাকাছি এলে PNS গাজীর রিরান করবে। আর ভাবছেন চীন হেল্প করবে? চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট নিয়ে এতটাই সীমাবদ্ধ যে চীন শুধু নজর রাখবে, ফু করবে না। আপনি একা, মোহাম্মদ ইউনুস সাহেব, আপনি একা। আপনার এই জেহাদি বাংলাদেশ এই মুহূর্তে একা। আর ভারত সর্বশক্তিমান। 7 সিস্টার্স দখল করার কথা বলেন, তাই না? আপনাদের দুটো চিকেন স্ন্যাক এই মুহূর্তে যখন চাইব তখন 10 ঘন্টার মধ্যে দখল করতে পারে। আর বেশি বাড়াবাড়ি করলে গোটা বাংলাদেশ 4 পয়েন্ট এন্ট্রি দিয়ে ইন্ডিয়ান আর্মি নিমেষে 10 ঘন্টার মধ্যে ঢাকায় বসে চা খেতে খেতে আপনাকে মনে করিয়ে দিতে পারে আমাদের মাইট অ্যান্ড আমাদের পাওয়ার। শুধু তাই নয়, প্রথম 90 মিনিট যদি আপনারা সবাই যুদ্ধ চাইছেন, সবাই বলছেন যুদ্ধ করবো, ভারতের সঙ্গে যুদ্ধ করবো, ভারতের 7 সিস্টেম নিয়ে নেবো, তাহলে শুনুন যুদ্ধ হলে কী হবে। যুদ্ধ যদি হয় প্রথম 90 মিনিটে, বোঝাচ্ছি মোহাম্মদ ইউনুস সাহেব, বোঝাচ্ছি, সহজ গলায় ঠান্ডাভাবে বোঝাচ্ছি, প্রথম 90 মিনিটে আপনার দেশের এয়ারফিল্ডস অ্যান্ড এয়ারক্রাফটস নিউট্রালাইজ করে দেবো আমরা। যুদ্ধের 4র্থ থেকে 8ম ঘন্টায় 4টে অ্যাক্সিস থেকে, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, 4টে অ্যাক্সিস থেকে ভেতরে ঢুকবো। 8 to 9 টাওয়ার, কয়েক লক্ষ প্যারাকমান্ডো, স্পেশাল ফোর্সেস প্যারাড্রপ হবে। টাঙ্গাইলের মতো, 71 টাঙ্গাইলে হয়েছিল, আবার হবে। And by the 10th hour, we will be sipping tea, sitting in your office, begging, you will be begging for a surrender. দর্শক, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়া নিয়ে এখনও নানা রকমের আন্দোলন চলছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এই আন্দোলন কর্মসূচি, মিছিল, মিটিং এগুলো চলছে। নানা ধরনের হুমকি ধামকিও দেওয়া হচ্ছে, অনেক কিছুর দাবি জানানো হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এই তদন্তে ভুল থাকায় এই তদন্ত আবারও করার এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেটা নতুন করে নানা রকমের প্রশ্ন তৈরি করছে। এবং সেটাকে কেন্দ্র করেই যে প্রশ্নটা সব থেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে তদন্তে তাড়াহুড়ো করে এই তদন্তে যে ভুল থেকে গেছে এটার চাইতে আরেকটু সময় নিয়ে ঠিকঠাক মতো করে তদন্ত রিপোর্ট দিতে পারলেই বরং আইনশৃঙ্খলা বাহিনীর সুনামটা থাকতো। এই আলোচনাটা এখন বোধহয় প্রমাণিত হয়ে গেল। যে কোনো কিছুতেই তদন্ত, বিচার প্রক্রিয়া, এই ব্যাপারগুলোতে তাড়াহুড়ো করলে যে সেখানে খাদ থেকে যায়, এই ঘটনাটা সেটা আবার স্মরণ করিয়ে দিল। ওসমান হাদির যে হত্যাকাণ্ড তার বিচার চেয়ে আজকে চট্টগ্রামে সমাবেশ হয়েছে। সেখান থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দাবি না মানলে চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। মানে একটা আজগবি কথা বলা হলো। এই কথা কেন বলা হলো? চট্টগ্রাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়ে চট্টগ্রামকে কার হাতে তুলে দেয়া হবে? চট্টগ্রাম নিয়ে, ওই অঞ্চল নিয়ে বহুদিন থেকেই ভারতের সঙ্গে এক ধরনের মানে বাকযুদ্ধ, ভারতীয় মিডিয়া, বাংলাদেশের ভারত বিরোধী জনগোষ্ঠী, তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা তো ছিলই, এখনও আছে। সেরকম একটা অবস্থায় চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আদতে আন্দোলনের মাঝে অন্য কেউ কি ঢুকে গেছে? চলুন একটু জেনে দেখি কি বলা হলো এই আন্দোলন থেকে এবং কেন বলা হলো। সাথে ওসমান হাদির ভাইয়ের জন্য আজকে বাংলাদেশ সরকার যে বড় ধরনের সুখবর দিয়েছে সেটা নিয়েও আলোচনা করবে এই ভিডিওতে। থাকবে বলছিলাম, চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এই ঘটনাটা ঘটেছে আজকে চট্টগ্রামে। এই ঘটনাটা ঘটায়ে খুব একটা পজিটিভ উদাহরণ তৈরি করা হলো নাকি পুরো আন্দোলনটাকেই বিতর্কিত করা হলো, সেটা হয়তো তারা ভেবে দেখবেন, সেটা সময়ই বলে দেবে। কি বলছে গণমাধ্যম? প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চ নেতা যদি তালবাহানা করতেই থাকেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। কথাটা যতটা সহজ, যতটা সরল মনে হতে পারে, ততটা সহজ, ততটা সরল কিনা সেটা একটা বড় বিষয়। কারণ চট্টগ্রাম বাংলাদেশের খুবই সেন্সিটিভ একটা জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পরে, এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতীয় মিডিয়ায় চট্টগ্রাম অঞ্চল বিচ্ছিন্ন করে দেয়া, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী থেকে ভারতের চিকেন নেক নিয়ে আলোচনা করা, ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া, এই ধরনের যে পাল্টাপাল্টি কথাগুলো চলছে, সেরকম একটা মুহূর্তে যদি আপনি এরকম মন্তব্য করেন দাবি আদায়ের নামে যে চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে, যেমনটা কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছিলেন যে সেভেন সিস্টার্সকে বা ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে, ব্যাপারটা কেন যেন এলোমেলো মনে হয়। কি হলো চট্টগ্রামে আজকে? সেখানে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ঘটনার প্রতিবাদে অর্থাৎ হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজকেও সমাবেশ হয়েছে। জুম্মার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাজিরদেউরি এলাকায় সমাবেশের রূপ নেয়। বেলা 2:30টার দিকে কাজিরদেউরি মোড়ে সমাবেশ হয়। সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ তিনি বলেছেন যে হাদি হত্যার বিচার নিয়ে ইন্টারিম টালবাহানা শুরু করেছে। এই বিচার যদি না হয় তাহলে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্টারিমকে অপসারণে আন্দোলন করা হবে। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার মানে তাদেরকে সরিয়ে দেওয়ার কি আলাদা আন্দোলনের প্রয়োজন রয়েছে? যদি আপনারা ইন্টারিমকে সরিয়ে দেওয়ারই আন্দোলন করেন, ইন্টারিমের অন্তর্ভুক্ত তো আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। সুতরাং মানে কথাগুলো অনেক বেশি আবেগী মনে হচ্ছে। এই আবেগটা
এরকমই থাকা উচিত নাকি আবেগগুলো নিয়ন্ত্রণ করা উচিত, সেটাও হয়তো আলোচনা হতে পারে। কারণ এই সরকার ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করবে না এরকমটা মানে ভুলেও ভাবার কোনো অবকাশ থাকার কোনো কারণ নেই। কারণ হাদিকে এই সরকার অন করে, হাদির ব্যাপারে এই সরকার অনেক বেশি সিরিয়াস এবং এই ঘটনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে জানাজা, দাফন পর্যন্ত, দাফনও এমন একটা জায়গায়, এত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যদি দুই একটা থাকে তার মধ্যে একটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে দাফন করা। এই সব কিছুই প্রমাণ করে যে এই সরকার মানে আন্দোলনকারীদের চাইতে অনেক বেশি ওসমান হাদিকে ওন করে এবং সেটা তারা কার্যে পরিণত করেছে। সেই সরকারকেই যদি আপনি বলেন সরকারই উৎখাত করে দেব, স্বরাষ্ট্র উপদেষ্টাকে উৎখাত করে দেব, আইন উপদেষ্টাকে উৎখাত করে দেব, এই যে তাড়াহুড়া করে রিপোর্ট দিতে গিয়ে, তদন্ত প্রতিবেদন দিতে গিয়ে যে ভুল হলো, সরকার আবার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে, তাতে করে ক্ষতিটা কার হলো? ব্যাপারগুলো যদি আমরা না ভাবি তাহলে একটা বড় ব্যাপার। যাই হোক, মূল আলোচনায় আসি। মূল আলোচনায় এই যে এখানে অভিযোগপত্র, ভুল অভিযোগপত্র, তাড়াহুড়া করে ভুল অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হোসেন রিয়াদ। কিন্তু তাড়াহুড়া করে বারবার সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা, এমনকি বিচারের বেলাতেও 7 দিনের মধ্যে বিচার করতে হবে, 1 মাসের মধ্যে বিচার করতে হবে, দিনক্ষণ ঠিক করে কি কোনো কিছুর বিচার করা সম্ভব? এবং এই যে আলটিমেটাম দিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়াতে লাভ হলো কি? আপনারাই এখন অভিযোগ করছেন যে তাড়াহুড়া করে রিপোর্ট দিতে গিয়ে ভুল করেছে। তো তাড়াহুড়া করতে গেলে তো ভুল হবেই, খুবই স্বাভাবিক। ভুল হয়েছে, আবারও পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলছেন, হাদি হত্যার মামলায় অভিযোগপত্র সঠিক তথ্য উঠে আসেনি। তিনি বলছেন, ইন্টারিম কি আমাদের সঙ্গে তালবাহানা করছে? এই চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, যদি আপনারা টালবাহানা করতে থাকেন তাহলে চট্টগ্রাম থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেব। তিনি কে? তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। এই যে মন্তব্য, মানে সরকার টালবাহানা করছে, সরকার যদি টালবাহানা করতে থাকে তাহলে চট্টগ্রামকেই বাংলাদেশ থেকে আলাদা করে দেব। বাংলাদেশ ভূখণ্ডটা কি অন্য কারো যে আপনি বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেবেন? চট্টগ্রামকে কি আপনি স্বাধীন আরেকটা দেশে রূপান্তর করতে চান, নাকি চট্টগ্রামটা অন্য কারো হাতে তুলে দিতে চান? ভারত কিংবা মায়ানমার, দুই দেশই তো কাছাকাছি রয়েছে, তাদের যে কারোর কাছে কি আমরা তুলে দিতে চাই চট্টগ্রামকে? চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দিয়ে লাভটা কি? মানে এই কথাটার অর্থটা কি? অর্থটা কি দাঁড়ায়? হ্যাঁ, আপনি বলবেন যে অর্থটা এটা দাঁড়ায় যে আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আন্দোলন করব, সমাবেশ করে চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা কিংবা রেলপথ অবরোধ করে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা কি বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা বোঝায়? বোঝাই তো না। সুতরাং আপনি যুক্তি দিয়ে আপনি যে কথাটা বলে দিলেন সেই কথার পজিটিভ কোনো মিনিং দাঁড় করাতে পারবেন না। বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেয়া এটা কোনোভাবেই দেশের পক্ষে কথা হতে পারে না। এটা একটা ভয়াবহ মন্তব্য। আমার মনে হয় যে আবেগে পড়ে এই ধরনের ভয়াবহ মন্তব্য থেকে আমাদের সকলেরই বিরত থাকা উচিত। এই মন্তব্যের ব্যাখ্যা করতে গেলে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করবে। এই মন্তব্যের ব্যাখ্যা করতে গেলে এরকম ব্যাখ্যাও চলে আসতে পারে যে হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়ার কর্মকাণ্ড যারা করছেন সেই দলে অন্য কেউ কি ঢুকে পড়েছে? অন্য কোনো গোষ্ঠী ঢুকে পড়েছে? অন্য কোনো গোষ্ঠী ঢুকে পড়ে বাংলাদেশকেই দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে কিংবা হুমকি দিচ্ছে? এরকম যদি কেউ বলে ফেলে তাহলে কি আপনি তার কথাটাকে ভুল বলতে পারবেন? এরকম ঘটনা যখন ঘটছে, দেখুন মজার ব্যাপার কি, যে এরকম ঘটনা যখন ঘটছে, সরকার তালবাহানা করছে এই ঘটনায়, সেটা যখন বলা হচ্ছে তখন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজকের প্রজ্ঞাপনটা দেখে নিন, যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাই কমিশন অফিসে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
অনেক বড় একটা পদে হাদির ভাইকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে পানি লাগবে পানি, যে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধকে সরকার নানাভাবে বড় বড় জায়গা দিয়েছে। এরপরে আমরা দেখছি যে ওসমান হাদির ভাই ওমর হাদি, তাকে যুক্তরাজ্যে সহকারী হাই কমিশন অফিসে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দিল। এই খবরটা আন্তর্জাতিক অঙ্গনেও চলে গেছে। কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পর্যন্ত এই খবরটা দিচ্ছে। তারা প্রফেসর ইউনুস এবং হাদির ছবি দিয়ে শিরোনাম করেছে, এভাবে দেখে নিন। সেখানে বলছে, ঢাকায় নিহত ছাত্রনেতা ওসমান হাদির দাদা ব্রিটেনে সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব নিয়োগ করল ইউনুস, এবং সেখানে একটা বিস্ময় চিহ্নও তারা ব্যবহার করেছে। সরকার যখন এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে হাদির পক্ষে, হাদির পরিবারের পক্ষে, তখন আপনি অভিযোগ করছেন সরকার তালবাহানা করছে এবং সরকারকেই আপনি উৎখাত করে দেবেন। এবং সরকার যদি তালবাহানা করতেই থাকে, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবেন। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিলে লাভটা কার, মানে ক্ষতিটা কার? এই প্রশ্নের উত্তরটা কি দেয়া সম্ভব? দর্শক, আপনার কি মনে হয়, কি হচ্ছে দেশে, আর কি হতে বাকি আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।